লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে বিজিবি ও বিএসএফ। এ সময় বীরেন সিং নামের এক বিএসএফ জওয়ানকে আটক করে বিজিবি। গত কয়েকদিন ধরে সীমান্তে কাঁটাতার স্থাপনকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছিল। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণের ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। তবে বিএসএফ বাংলাদেশের সীমান্তের শূন্যরেখার কাছাকাছি কাঁটাতার স্থাপনের উদ্যোগ নিলে তাতে বাধা দেয় বিজিবি। প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে টহল ও কাঁটাতার স্থাপনকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ পাল্টা গুলি চালায়। এতে বিএসএফ সদস্যরা ধানক্ষেতের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। বিএসএফ সদস্যরা পালিয়ে যাওয়ার সময় একজন বিএসএফ সদস্যকে আটক করতে সক্ষম হয় বিজিবি। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সীমান্ত এলাকায় বিএসএফের প্রায় ২০ থেকে ২৫ জন সদস্য ফায়ারিং মোডে অবস্থান নেন। বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন মাত্র ৫ জন বিজিবি সদস্য। সংখ্যার দিক থেকে বিএসএফ সদস্য অনেক বেশি থাকলেও এই ব্যবধান বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মনোবলে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে বিজিবি সদস্যরা অসীম সাহসিকতা, দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেন। তাদের অটুট মনোবল ও সাহসী অবস্থানের কারণেই সুরক্ষিত থাকে বাংলাদেশের সীমান্ত। বাংলাদেশের ৫ জন বিজিবি সৈনিকের দৃঢ় মনোবলে রক্ষা পায় বাংলাদেশের সীমান্ত। স্থানীয়দের ভাষ্যমতে বাংলাদেশের বিজিবি সদস্যরা বিএসএফকে লক্ষ্য করে সতর্কতামূলক মাত্র একটি ফায়ারিং করলে বিএসএফ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা বাধ্য হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজে নিয়োজিত শ্রমিক, জমি পরিমাপক আমিনসহ পুরো দলবল নিয়ে দ্রুত পিছু হটতে শুরু করে। এক পর্যায়ে কিছু বিএসএফ সদস্য আতঙ্কে দিশেহারা হয়ে অস্ত্র ফেলে রেখে ধানক্ষেত ও আশেপাশের এলাকা দিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিজিবির দৃঢ় অবস্থান ও সাহসী উপস্থিতির মুখে তাদের এই পিছু হটা সীমান্ত এলাকায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পরপরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের মধ্যে যোগাযোগ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত পতাকা বৈঠকের আহ্বান করেন বিএসএফ। পতাকা বৈঠকে উভয় পক্ষ উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনা করে এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়। দুই পক্ষই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সীমান্তে আরও সতর্ক ও নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে একমত হয় বলে জানা যায়। বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিধি মেনে চলার বিষয়েও আলোচনা হয়। এছাড়াও বৈঠকে আরও উল্লেখ করা হয় যে ভবিষ্যতে সীমান্তের শূন্যরেখার থেকে নির্ধারিত ১৫০ গজ দূরত্ব মেনে কাঁটাতার স্থাপন করা হবে। বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে সম্মতি ও আশ্বাস প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়। বিজিবি ও বিএসএফ উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে টহল জোরদার করে। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন নজরদারি ড্রোন যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ড্রোন দিনরাত ২৪ ঘন্টা আকাশে টহল দিয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফের প্রতিটি গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাতে পারবে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার তুরস্কের তৈরি আঙ্কা-এ মডেলের ২১২টি নজরদারি ড্রোন ক্রয়ের জন্য টেন্ডার দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে সক্ষম এই ড্রোনগুলো একটানা ২৪ থেকে ৩০ ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং প্রায় ৩০,০০০ ফুট উচ্চতায় কার্যক্রম পরিচালনা করতে পারে। আনকা-এ ড্রোনের অন্যতম শক্তি হল এর উন্নত এআই সমৃদ্ধ ক্যামেরা ও সেন্সর ব্যবস্থা। ড্রোনটিতে ব্যবহৃত থার্মাল ইমেজিং প্রযুক্তির রাতের অন্ধকার, কুয়াশা কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানুষের চলাচল বা যানবাহনের উপস্থিতি শনাক্ত করতে পারে। এর ফলে সীমান্তের ওপারে বা সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফের টহল কার্যক্রম, নতুন স্থাপনা নির্মাণ, অতিরিক্ত সদস্য মোতায়েন কিংবা অন্যান্য দৃশ্যমান পরিবর্তন সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।
বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি। এই দীর্ঘ সীমান্তের বিভিন্ন অংশে নদী, চরাঞ্চল, পাহাড়, বনভূমি এবং দুর্গম এলাকা রয়েছে। এসব স্থানে স্থলভিত্তিক নজরদারি সবসময় কার্যকরভাবে পরিচালনা করা কঠিন, কিন্তু আকাশে অবস্থানরত আধুনিক ড্রোনের মাধ্যমে সীমান্তের এমন এলাকাগুলোকেও পর্যবেক্ষণের আওতায় আনা সম্ভব যেখানে নিয়মিত টহল দেওয়া তুলনামূলকভাবে কঠিন। এছাড়া বর্তমানে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিজিবির নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পূর্বের নাম বিডিআর পুনরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছেন। পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পরিবর্তন করে দিয়েছিল। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। পাশাপাশি দেশের সীমান্তরক্ষী বাহিনীকে ৯০-এর দশকের মতো একটি অধিক শক্তিশালী, সুসংগঠিত এবং আধুনিক সক্ষমতা সম্পন্ন বাহিনীতে রূপান্তর করার জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছেন। এরই মধ্যে বিজিবি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানেও পাঠানো হচ্ছে তাদেরকে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিভিন্ন সময়ে ভারতীয় বিএসএফের সঙ্গে ১২টিরও বেশি ছোট বড় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে এবং প্রতিটি যুদ্ধক্ষেত্রেই বাংলাদেশের বিডিআর দাপটের সঙ্গে জয়লাভ করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে। এই যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি সেনাদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। বড়াইবাড়ি যুদ্ধে ভারতের ১৭৮ জন সৈন্য নিহত হলেও বাংলাদেশের বিডিআরের মাত্র ৩ জন সদস্য নিহত হয়েছে। বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধের ২ দিন পরে বাংলাদেশের ধান ক্ষেতের ভেতরে পড়ে থাকা ১৬ জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। বাকি ১৫৮ জন সৈন্যের লাশ যুদ্ধ চলাকালীন সময়ে বিএসএফ তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যায়। ভারতে অভ্যন্তরীণ চাপে পড়ার আশঙ্কায় বিএসএফ বাংলাদেশে পড়ে থাকা ১৬ জন নিহত হওয়ার কথা স্বীকার করলেও বাকি ১৭৮ জন সৈন্য নিহত হওয়ার খবর প্রকাশ করেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএসএফ তাদের অনেক সৈন্যের লাশ বাংলাদেশের ধানক্ষেত থেকে টেনে ভারতের ভেতরে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার বড়াইবাড়ি যুদ্ধের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য সেই পরিত্যক্ত বাড়িটির ওপর বিএসএফের গুলির চিহ্ন সংরক্ষণ করে। স্ক্রিনে দেখানো বাড়িটির ওপর আপনি গোলাকৃতির যে চিহ্নগুলো দেখছেন, এটাই হচ্ছে পরিত্যক্ত বাড়িটির ওপর বিএসএফের গুলির চিহ্ন। এমনকি বাংলাদেশ সরকার নিহত ৩ জন বিডিআর সৈন্যদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। কুড়িগ্রামের বড়াইবাড়ির মানুষ আজও নিহত এসব বিডিআর সৈন্যকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। বাংলাদেশ বিজিবিকে বলা হয় ফার্স্ট লাইন অব ডিফেন্স। বাংলাদেশ যদি কখনো বহির্শত্রুর দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেটি মোকাবেলার প্রধান দায়িত্ব বর্তায় বিজিবির ওপর। পরবর্তীতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ অন্যান্য প্রতিরক্ষা বাহিনী পূর্ণমাত্রায় যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করবে। তাই বিজিবিকে আধুনিক অস্ত্র, উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত লজিস্টিক সহায়তা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে আরও শক্তিশালী ও দক্ষ বাহিনীতে পরিণত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, বিজিবির সক্ষমতা আরও বাড়াতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ ও সালামতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।